আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা নবম ও দশম শ্রেণীর বায়োলজি ক্লাস নিব। তো দেখো, আমরা ষষ্ঠ অধ্যায় করছিলাম। ষষ্ঠ অধ্যায়ের জীবে পরিবহন অংশটা আমরা দেখছিলাম। তো এখানে আমরা বেশ অনেক কিছুই করেছি, যেমন হচ্ছে ব্লাডের উৎপত্তি করেছি, ব্লাড সম্বন্ধে আলোচনা করেছি, ব্লাডের শ্রেণীবিন্যাস করেছি, তারপরে হৃৎপিণ্ড সম্বন্ধে আলোচনা করেছি। হৃৎপিণ্ড সমস্ত কোষের মধ্যে কীভাবে ব্লাডের আদান প্রদান হয় সেটা দেখেছি। ধমনী শিরার পার্থক্যও দেখেছি। তো আজ আমরা একটু ধমনী শিরার পার্থক্যটা রিপিট করবো, অর্থাৎ এটা একটু বেশি ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমরা আবার একটু এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমি অলরেডি তোমাদের জন্য বোর্ডে দেখেছি ধমনী শিরার মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্যের বিষয় হচ্ছে উৎপত্তি আর সমাপ্তির স্থান, রক্ত প্রবাহের দিক, রক্তের প্রকৃতি, প্রাচীর এবং কপাটিকা। এই মোট 5টা বিষয় ধরে মোটামুটি জানতে পারলে আমরা ধমনী শিরার পার্থক্যটা করতে পারবো এবং কীভাবে হচ্ছে সেটা জানতে পারবো। আচ্ছা, সর্বপ্রথম ধমনী কাকে বলছে বা ধমনী কি সেটা আমরা জানছি। সেটা হচ্ছে যে রক্তনালিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহ, অর্থাৎ যে রক্তনালিকার মাধ্যমে সমস্ত দেহে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে ধমনী। অর্থাৎ বলতে পারি যে রক্তনালিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সমস্ত দেহে প্রবাহিত হয় তাকে ধমনী বলছে। আচ্ছা, তাহলে শিরা কি? শিরা ঠিক অপোজিট হচ্ছে সমস্ত দেহ থেকে রক্ত, দেহ থেকে ব্লাড যাচ্ছে কোন দিকে? হৃৎপিণ্ডের দিকে। ঠিক আছে, দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে। তাহলে ধমনীর উৎপত্তি স্থল হচ্ছে হৃৎপিণ্ড এবং সমাপ্তি স্থল হচ্ছে দেহ। আর শিরার উৎপত্তি স্থল হচ্ছে দেহ এবং শিরার সমাপ্তি স্থল হচ্ছে হৃৎপিণ্ড। দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। এরপরে রক্ত প্রবাহের দিক হৃৎপিণ্ড থেকে দেহের দিকে, সেম জিনিস। আর শিরা হচ্ছে দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে, রক্ত প্রবাহের দিক। এরপর আসছে রক্তের প্রকৃতি, অর্থাৎ কি ধরনের রক্ত বহন করে। ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে, শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে সর্বদা। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন না করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে। সেটা আমরা জাস্ট লাস্ট লিখতে পারি, ফুসফুসীয় ধমনী और পালমোনারি ধমনী কি বহন করবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। একটা ব্যতিক্রম আছে। আচ্ছা, শিরা নর্মালি রক্তের প্রকৃতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু ফুসফুসীয় শিরা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বহন না করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে। করবে বা পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যতিক্রম। এরপর হচ্ছে রক্তের প্রকৃতি গেল এবং প্রাচীর, অর্থাৎ ধমনী ও শিরা 3 ধরনের প্রাচীর আছে। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। 3 ধরনের প্রাচীর, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টারনা। শিরাতেও 3 ধরনের প্রাচীর আছে। ধমনীর প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক, এটা হচ্ছে পুরু স্থিতিস্থাপক, এটা হচ্ছে পাতলা স্থিতিস্থাপক নয়। 3 ধরনের প্রাচীরের মধ্যে হচ্ছে টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টারনা, যেটা আমরা গত ক্লাসেই আলোচনা করেছিলাম। এবার দেখবো কপাটিকা কোনটা আছে, কপাটিকা কোনটা নাই। ধমনীতে কপাটিকা থাকে না, শিরাতে কপাটিকা থাকে। মোটামুটি এই কটা ডিফারেন্স হলেই আমরা ধমনী শিরার পার্থক্যটা করতে পারছি এবং ধমনী শিরা সম্বন্ধে ক্লিয়ার ধারণা রাখতে পারছি। সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, ধমনীর উৎপত্তি স্থল এবং সমাপ্তি স্থল, শিরার উৎপত্তি স্থল এবং সমাপ্তি স্থল। অর্থাৎ ধমনী শিরার উৎপত্তি স্থল এবং সমাপ্তি স্থল যদি জানতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু রক্তের প্রবাহটাও
গেস করতে পারবো, কারণ রক্তের আমরা দেখেছিলাম হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? 2টা অলিন্দ, 2টা হৃদয়। তো ফুসফুস থেকে ব্লাডের মাধ্যমে অক্সিজেন অলিন্দে আসছিল, আবার সমস্ত দেহে প্রবাহিত হচ্ছিল, তারপরে আবার অলিন্দের দিকে ফিরে এসে নিলয় পাস করে আবার অলিন্দ থেকে তোমার সমস্ত নিলয় থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার ধমনির মাধ্যমে ফুসফুসে পৌঁছে গিয়েছিল। এই যে প্রসেসিংটা, তাহলে এটার সারসংক্ষেপ অর্থাৎ এটার উৎপত্তি স্থল সপ্তস্থল যদি আমাদের জানা যায়, তাহলে মোটামুটি আমরা ধমনীর পার্থক্যটা করতে পারবো। এরপরের স্টেপে যেটা আছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা সম্বন্ধেও আমরা খুব ভালো করে জানি। কৈশিক জালিকা কি? এটা হচ্ছে এক ধরনের পেশিতন্ত্র চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালিকা, যেটা হচ্ছে ক্ষুদ্রতম ধর্ম নিয়ে অন্যান্য ক্ষুদ্রতর অংশ থেকে আরও সূক্ষ্মভাবে পরিবাহিত হয়। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসগুলো দেখবো হচ্ছে রক্তচাপ, আদর্শ রক্তচাপ, উচ্চ রক্তচাপ, এগুলো দেখবো। উচ্চ রক্তচাপের ঝুঁকি, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, আচ্ছা, ব্লাড প্রেশারে 2 ধরনের চাপ থাকে, একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। তো আমরা গতদিনই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম, জাস্ট আজকে তার ডিটেইলস একটু পড়বো। সিস্টোলিক প্রেশার and diastolic pressure. Diastolic pressure. তো আমরা গতদিন করেছিলাম সংকোচন। সংকোচন মানে সিস্টোল, তাই তো? আর প্রসারণ ডায়াস্টোল। ডায়াস্টোল, আচ্ছা, সিস্টোল হচ্ছে সংকোচন আর প্রসারণ হচ্ছে ডায়াস্টোল। তো এই সিস্টোল এবং ডায়াস্টোল এটা হচ্ছে অলিন্দের। অলিন্দের সংকোচন যখন ঘটতেছে তখন সিস্টোল হচ্ছে, এবং অলিন্দের প্রসারণ যখন ঘটছে তখন হচ্ছে ডায়াস্টোল ঘটতেছে। সিস্টোলের উপর ডিপেন্ড করে ব্লাড প্রেশারকে নির্ণয় করা হয়। প্রথম যে মানটা হয় সেটা হচ্ছে সিস্টোল, এবং পরের যে মানটা উচ্চ রক্তচাপকে সিস্টোলিক চাপ বলা হয়, এবং সেটা হচ্ছে 120-এর নিচে ধরা হয়, 120-এর উপর গেলে হাই ব্লাড প্রেশার। আর ডায়াস্টোলিক চাপকে 80 নিচে ধরা হয়, ঠিক আছে? আদর্শ মানকে 80 নিচে ধরা হয়। কারণ ব্লাড প্রেশার যদি মাপা হয় তাহলে আমরা নর্মালি বলি 120/80 এই টাইপের ধরা হয়। আচ্ছা, সর্বপ্রথম যে বিটটা দেওয়া হয় সেটা হচ্ছে ধমনী যে বিট প্রথম আসে সেটা হচ্ছে সিস্টোলিক চাপ, এবং পরবর্তী যে বিটটা পাই আমরা সেটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। এখন উচ্চ রক্তচাপ কাকে বলবো? উচ্চ রক্তচাপ যখন হচ্ছে এই সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপটা বৃদ্ধি পাবে তখন সেটা হচ্ছে, অর্থাৎ বিটের হার যখন বেড়ে যাবে তখন হচ্ছে সেটা উচ্চ রক্তচাপ আকার ধারণ করে। উচ্চ রক্তচাপের বিভিন্ন ঝুঁকি আছে, যেটা আমরা দেখব। হাই ব্লাড প্রেশার, or হাইপারটেনশন। আচ্ছা, উচ্চ রক্তচাপকে নীরবঘাতক হিসেবেও বলা হয়, এটাকে নীরবঘাতকও বলা হয়। আচ্ছা, এই যে নীরবঘাতক বলা হচ্ছে, সম্প্রতি দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ যদি বাবা মা বা পরিবারের থাকে তাহলে সন্তানদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্নায়বিক চাপ বেশি হলে এটা হতে পারে, দেহের ওজন বেড়ে গেলে হতে পারে, চর্বিযুক্ত খাদ্য, কোলেস্ট্রলযুক্ত খাদ্য যদি খাওয়া হয় তাহলে উচ্চ রক্তচাপের হার বেড়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো হচ্ছে বিশেষ করে মাথা ব্যথা হয়, বিশেষ করে মাথার পেছনের দিকে উচ্চ রক্তচাপের ফলে মাথার পেছনে ব্যথা করে, তারপরে মাথা ঘাড়ে ব্যথা থাকে, মাথা ঘোরা থাকে, বুক ধড়ফড় করে, দুর্বলতা বোধ হয় ইত্যাদি রকম
তোমার থাকে, তোমাদের বই মোটামুটি দেওয়া আছে, বা বিজিবি জিনিস। আমরা যেটা মেইন জিনিস কয়েকটা করবো, উচ্চ রক্তচাপ কিছু প্রতিকার আছে, যেমন টাটকা শাকসবজি খেতে হবে, দেহের ওজন নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে টেনশন করা যাবে, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। এরপরে উচ্চ রক্তচাপের যে মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল সম্বন্ধে আমরা একটু আলোচনা করবো, সেটা একটু দেখি। কোলেস্টেরল, আচ্ছা কোলেস্টেরলকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সেটা, আচ্ছা কোলেস্টেরল কাকে বলে সেটা আগে দেখি। কোলেস্টেরল হচ্ছে হাইড্রোকার্বন, কোলেস্টেইন, ঠিক আছে। কোলেস্টেইন নামক এক ধরনের হাইড্রোকার্বন, কোলেস্টেইন নামক একটা হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন এক ধরনের হাইড্রোকার্বন। এক ধরনের হাইড্রোকার্বন, কোলেস্টেইন নামক এক ধরনের হাইড্রোকার্বন, যেটা কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। এটা কি করে? লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টি করে। লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টি করবে, ঠিক আছে। লিপোপ্রোটিন নামক এক ধরনের যৌগ সৃষ্টি করবে। এই লিপোপ্রোটিনটা কি হচ্ছে? লিপোপ্রোটিনটা দেহের রোগ প্রতিরোধের জন্য অনেকটা উপকারী থাকে। লিপোপ্রোটিনের মাত্রা বেড়ে গেলে বা কমে গেলে বা এটা একটা নির্দিষ্ট লিমিট থাকে। লিপোপ্রোটিনের উপর ডিপেন্ড করে রক্তকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। লিপোপ্রোটিন নামক এই যৌগের উপর ভিত্তি করে যেটা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে তিনটা। লিপোপ্রোটিনের উপর ডিপেন্ড করে ভাগ করা হয় লিপোপ্রোটিন লিপোপ্রোটিনের তিন ধরনের রক্তে লিপোপ্রোটিন তিন ধরনের থাকে, লেখা লাগবে না, জাস্ট তিন প্রকার, সেটা আমরা একটু দেখি। একটা হচ্ছে LDL বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, LDL। একটা হচ্ছে HDL, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। আচ্ছা LDL-টা কি? লো ডেনসিটি লিপোপ্রোটিন, HDL-টা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আচ্ছা এখন লো ডেনসিটি লিপোপ্রোটিন কি? এটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়, অর্থাৎ কারণ এটি হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সাধারণত আমাদের রক্তে 70% যদি LDL বা লো ডেনসিটি লিপোপ্রোটিন থাকে, বিশেষ করে এই পরিমাণে পার্থক্য দেখা যায়। যেমন এটাকে খারাপ কোলেস্টেরল বলা হবে, নর্মালি 70% থাকে, খারাপ বলা হয়, অর্থাৎ যা লো বলা হয়। হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা কি? এটা যদি থাকে তাহলে আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণটা ভালো থাকে, অর্থাৎ হাই ডেনসিটি যেটা সেটা হচ্ছে সাধারণত ভালো কোলেস্টেরলকে বলা হয়, এটা হৃদরোগের ঝুঁকি
কমায়। এটার পার্সেন্টেজ থাকে 1.5% এরকম থাকে, আর লো ডেন্সিটি 1.8 থাকলে আমাদের ভালো ডেন্সিটি বলা হয়। এবার ট্রাইগ্লিসারাইডটা কি? এ ধরনের কোলেস্টেরল চর্বি হিসাবে রক্তে প্লাজমার যে অবস্থান সেটা নির্ণয় করে। ট্রাইগ্লিসারাইড সাধারণত খাদ্যের প্রাণীজ চর্বি, কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় এবং এটা দেহের মানে কোলেস্টেরল মাত্রাটা স্বয়ংসম্পূর্ণ রাখে। যেমন চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, ডিম, বিশেষ করে ডিমের কুসুমে এই ধরনের ট্রাইগ্লিসারাইডটা পাওয়া যায়। হাই ডেনসিটি লিপোপ্রোটিনটাও পাওয়া যায়। এখন কোলেস্টেরলের অনেক উপকারিতা আছে এবং স্বাস্থ্য ঝুঁকিও আছে। উপকারিতা কি? এটা না থাকলে, যেমন হাই ডেনসিটি লিপোপ্রোটিন যদি শরীরে কম থাকে তাহলে আমাদের খুবই প্রবলেম হয়ে যায়, যেমন হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ইত্যাদি। আর লো ডেনসিটি এবং কোলেস্টেরল যদি মাত্রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। ঠিক আছে, এই যে জিনিসগুলো। এরপরে আমরা দেখব কিছু রোগের নাম আছে, যেমন অস্থিমজ্জা রক্তে প্রবাহ মাত্রা যদি বেড়ে যায়, অস্থিমজ্জায় যদি অস্বাভাবিকতা দেখা যায় সেটাকে লিউকোমিয়া বলবে। এর পরের অংশটা আমরা দেখব, সেটা হচ্ছে লিউকোমিয়া। এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে লিউকোমিয়া। লিউকেমিয়া অর্থাৎ অস্থিমজ্জা অর্থাৎ রক্তের অস্বাভাবিক অবস্থা। অস্থিমজ্জা ও রক্তের অস্বাভাবিক অবস্থা। আচ্ছা, এখন এটা কি? ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং পীড়ায় লোহিত কণিকা উৎপন্ন হয়। শিশু জন্মের পর থেকেই লোহিত রক্ত কণিকার উৎপাদন শুরু হতে থাকে এবং প্রসেসিংটা চলতে থাকে। লাল অস্থিমজ্জা হতে এই রক্তকণিকা উৎপন্ন হয়। সাধারণত অক্সিজেন সরবরাহ করে, আমরা জানি। আরবিসিটা কি করে? আরবিসিটা অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হয়ে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা সংযুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যেটা লোহিত রক্তকণিকার মাধ্যমে সমস্ত দেহে পাস হয়। এখন যদি কোনো কারণে অস্বাভাবিক শ্বেতকণিকার বৃদ্ধি ঘটে এবং এই অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বা বাধা প্রদান করে, তখন কী করে? লিউকেমিয়া রক্তের আকার ধারণ করে। আচ্ছা, লিউকেমিয়া রক্তের ক্যান্সার বলা হয় এই কারণে, এটি আসলে রক্ত উৎপাদন অস্বাভাবিক জনিত একটা রোগ, অর্থাৎ উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। উৎপাদন ক্ষমতা যখনই কমিয়ে দেয় তখন তোমার লোহিত শ্বেত রক্তকণিকার উৎপাদনটা বেড়ে যায়, যার কারণে লোহিত রক্তকণিকা তার অক্সিজেন সরবরাহ সম্পূর্ণভাবে করতে পারে না, যার কারণে রক্তের যে লোহিত রক্তকণিকা উৎপাদন, যেটা যকৃৎ এবং পীড়ায়, সেটা কমে যায়, যার কারণে তোমার লিউকেমিয়া বেশি দেখা যায়। এটা বর্তমানে ক্যান্সার আকৃতি ধারণ করে সর্বশেষ অবস্থায়। এটা তোমার প্রতিকারের উপায় হচ্ছে, বর্তমানে বিভিন্ন চিকিৎসা বের হয়েছে, যেমন ক্যান্সার কেমোথেরাপির মাধ্যমে, অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে মোটামুটি লোহিত রক্তকণিকার এই অস্বাভাবিক অবস্থাটা মোটামুটি রিমুভ করা সম্ভব হয়। এরপরে যে অংশটা আছে সেটা কয়েকটি রোগের নাম দেওয়া আছে, তোমাদের বইয়ে যে কটা আছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক আছে, তারপর হচ্ছে বাত জ্বর আছে, দুইটাই আমরা দেখব। হার্ট অ্যাটাক আছে, যেটা আমরা অলরেডি পড়েই ফেলেছি। ঠিক আছে, হাই ব্লাড প্রেশার যেটা, সেটা তো আমরা বলেছি। আর হচ্ছে বাত জ্বর, রিমোটিক ফিভার, বা বাত জ্বর। আচ্ছা, হার্ট অ্যাটাকটা কি? একটু আগে আমরা দেখেছি যে হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার, অর্থাৎ সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপের যে অংশটা, সেটা আমরা দেখি হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, রক্ত প্রবাহ ধরুন করো এটা শিরা বা ধমনী, যাই হোক, এটা ধমনী কোনো অংশ বা শিরার কোনো অংশ, কোনো কারণে ব্লাড এখান থেকে যাচ্ছে, যেতে কোনো কারণে যদি ব্লাডে রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়, হতে পারে সেটা কোলেস্টেরলের কারণে, হতে পারে রক্ত পাসিং করতে তোমার বাধা পড়ে যায়, তখন
কী করবে, সমস্ত বডি সার্কেলে যে তোমার ব্লাডটা সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। একটা জায়গায় একটা শিরা বা ধমনিতে যদি বন্ধ হয়ে যায় তখন বডিতে সার্কুলেশনটা এসে জমা হয়ে যায় এবং কী হয়, এখান থেকে ছিঁড়ে যায় বা কিছু একটা ইনজুরি হতে পারে, তখন হচ্ছে হার্ট অ্যাটাক বা ব্লক ধরা পড়ে। নর্মাল সিচুয়েশন যেটা বলা হয়। অর্থাৎ যখন কারো হৃদযন্ত্র কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্ত হয়, তখন হৃৎপিণ্ডের কোনো বিশেষ হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয়, ফলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা করোনারি থ্রম্বোসিস ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। সেগুলোকে এক নামে হার্ট অ্যাটাক বলা হয়। বাংলাদেশে এই ধরনের হৃদরোগ বা বিশেষ করে করোনারি যে হৃদরোগের যে সমস্যাটা অত্যন্ত বেশি এবং আস্তে আস্তে দিনে দিনে বাড়তেছে। লক্ষণসমূহ হচ্ছে বুকে অসহনীয় ব্যথা হতে পারে, বিভিন্ন রকম বুকে চাপ অনুভূতি হতে পারে, প্রচণ্ড রোগীর ঘাম হতে পারে ইত্যাদি ইত্যাদি। তারপরে প্রতিকারের অবস্থা কি, তাড়াতাড়ি মানে খুব যদি এ ধরনের হার্ট অ্যাটাক হবে এরকম ধরনের কিছু দেখা যায় বা রোগীর মধ্যে সেই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে দ্রুত ডাক্তারের কাছে তোমার চিকিৎসার জন্য যেতে হবে এবং কিছু যে খাবারের যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের সরাসরি এবার হচ্ছে রিউমেটিক ফিভার বা বাত জ্বর। যেটা রিউমেটিক ফিভার হচ্ছে স্ট্রেপ্টোককাস, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার জন্য হয়। স্ট্রেপ্টোককাস এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে তোমার রিউমেটিক ফিভার বা বাত জ্বর হয়। এটা একটা অণুজীব। এটা একটা অণুজীব। আচ্ছা, এই অণুজীবের সংক্রমণে সৃষ্ট রক্তনালী, শ্বাসনালীর প্রদাহ, ফুসফুসজনিত সংক্রমণ, জ্বর, টনসিলের প্রদাহ, মধ্যকর্ণের সংক্রমণ ইত্যাদি হতে পারে। সাধারণত শিশুকালে এই ধরনের রোগের সংক্রমণ বেশি দেখা যায়। অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয়। হৃৎপিণ্ড যদি এ ধরনের রোগ পূর্ব থেকেই দেখা যায় বা আক্রান্ত হয়, তাহলে রোগীকে বাঁচানো খুব একটা কষ্টকর হয়ে যায়। যেমন হৃৎপেশি, হৃৎপিণ্ডের কপাটিকা বা ভাল্পে অনেক সময় এই স্ট্রেপ্টোককাস অনেক বড় রকমের ক্ষতির সম্ভাবনা করে থাকে। হৃৎপিণ্ড যথেষ্টভাবে রক্ত পান করতে সক্ষম হয় না এবং দেহে রক্ত প্রবাহ কমতে শুরু করে। ঠিক আছে, রক্ত প্রবাহের যে সার্কুলিংটা সেটা কমতে শুরু করে। শুরুতে এই রোগীটি নির্ণয় করা সম্ভব হয় না। রক্ত স্বল্পতা দেখা যায়, ক্লান্তি ভাব দেখা যায়, ক্ষুধামন্দা দেখা যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। প্রাথমিকভাবে যদি এটা দেখা যায় পেনিসিলিন নামক যে ঔষধটা আমাদের বাজারে পাওয়া যায় এখন, সেটা নর্মালি চিকিৎসকরা দিয়ে থাকেন। পরবর্তীতে এদেরকে উন্নত চিকিৎসা করালে মোটামুটি রিউমেটিক ফিভার থেকে মুক্ত হওয়া যায়। এখন হৃৎপিণ্ডকে সুস্থ রাখার বিভিন্ন উপায় আছে। আমরা কয়েকটা রোগ করলাম, হৃৎপিণ্ডের কী রোগ হয় সেগুলো আমরা দেখলাম। হৃৎপিণ্ডের সুস্থ রাখার জন্য যে উপায়গুলো সেগুলো আমরা দেখব। মোটামুটি এই অধ্যায়ে আমাদের মোটামুটি কমপ্লিট হলো। তো তোমরা যেটুকু আজ পড়লাম তেমন ইম্পর্টেন্ট তেমন কিছু না। আজকে আমাদের যে পড়াশোনাটা হলো তার মানে ব্লাড প্রেশারটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কোলেস্টেরল, এই দুটো জিনিস বেশি ইম্পর্টেন্ট। ধমনীশিরা পার্থক্য শেষে যেগুলো আছে, হার্ট অ্যাটাক আছে, তারপরে অস্থিমজ্জা, রক্তের অস্বাভাবিকতা, লিউকেমিয়া, এই জিনিসগুলা মোটামুটি একটু দেখবা, পড়লেই মোটামুটি তোমরা পারবা। মোটামুটি এই অধ্যায়টা আমরা কমপ্লিট হলো। এরপরে দেখো তোমাদের পাঠ্য বইয়ের কিছু সৃজনশীল অংশ আছে, সেগুলো একটু দেখবা। কিছু অবজেক্টিভ প্রশ্ন আছে, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, মোটামুটি আমরা পড়বো। এরপরে নেক্সট যে অধ্যায়টা আছে আমাদের পাঠ্য বইয়ের এবং সিলেবাসে তোমাদের এসএসসির, সেই অংশটা আমরা শুরু করবো। তো আজ এখানে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।